একদিন আগেই মুসল্লিদের পদচারণায় মুখর টঙ্গীর ইজতেমা ময়দান। খিত্তায় খিত্তায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা, এসেছেন বিদেশি মেহমানও। কাল শুরুর কথা থাকলেও ব্যাপক উপস্থিতির কারণে আজ ফজরের পর থেকেই চলছে বয়ান। হাইটে আছি 5 দিন ভরি ইজতেমার মাঠে, নিজের অন্তরকে পরিষ্কার করার জন্য, আত্মার শুদ্ধির জন্য। ইজতেমা মূলত সরকারিভাবে ঘোষণা থাকে 2 তারিখ থেকে, কিন্তু আমল শুরু হয়ে যায় 1 তারিখ থেকে। এই জামাতের প্রতি মানুষ অনেক ভিড় হবে, এই জন্য আমরা আগে ভাগে আসছি। বয়ানের আলোকে বিভিন্ন আলোচনা চলছে, কিভাবে আমরা আল্লাহর রাস্তায় 40 দিনের জন্য বের হইতে পারি, 4 মাসের জন্য বের হইতে পারি, বিদেশের জন্য বের হইতে পারি। সিসিটিভির নজরদারিতে পুরো এলাকা, থাকছে 6000 পুলিশ। যারা দ্বিতীয় পর্বের জন্য আসেন তারা বিভিন্ন অভিযোগ করেন যে আপনার বিভিন্ন জিনিস তারা আগের মতো পান না, খিত্তা ভেঙে ফেলা হয়, চুলা ভেঙে ফেলা হয়। এটা একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন, এটা অতীতেও হয়েছে এরকম। এবার যাতে এটা না হয়, জেলা প্রশাসক এই এলাকার দায়িত্বে, উনি এটার জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন, আমার মনে হয় না পরবর্তীতে এরকম আর কোনো কিছু। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সেকেন্ড হোম বানানোর পরও শরণার্থী ধরা পড়ে পুলিশের হাতে। অবৈধ হলেও ইতালীয় নাগরিক হত্যা মামলার আসামি বিএনপি নেতা কাইয়ুমকে ফেরত পাঠাচ্ছে না মালয়েশিয়া সরকার। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে হেয় করতে ডক্টর ইউনূসের মামলা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বললেন, কোনো হয়রানি করছে না সরকার। যানজট কমানোর আশায় ঘুরে বালি, বিআরটি প্রকল্পের দুর্ভোগ থেকে সহসায় মিলছে না মুক্তি। এখনও কেনা হয়নি বাস, চলতে পারে ব্যক্তিগত গাড়ি বলছে কর্তৃপক্ষ। এবং ভাষার মাসে আজ শুরু হচ্ছে বাঙালির প্রাণের অমর 21শে বইমেলা। বিকেলে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অংশ নিচ্ছে 635টি প্রতিষ্ঠান। আনুষ্ঠানিকভাবে শুরুর আগের দিনে মুসল্লিদের পদচারণায় মুখর টঙ্গীর ইজতেমা ময়দান। দুদিন ধরেই দেশের নানা প্রান্ত থেকে তুরাগ তীরে আসছেন ধর্মপ্রাণ মানুষ। এরই মধ্যে আজ বাদ ফজর বয়ানের মাধ্যমে শুরু হয়েছে ইজতেমার কার্যক্রম। আত্মশুদ্ধি এবং পরকালীন মুক্তি লাভের আশায় যে যার মতো আমলে ব্যস্ত মুসল্লিরা। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ইজতেমা ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রাজিবুল হাসানকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। আমি মালিককে খুশি করতে পারলে হয়তো আমার মালিক আল্লাহ হিদায়েত করলে আমি। কুষ্টিয়ার 50 মুরব্বী রাজন 4 দিন ধরে কুষ্টিয়ার মিরপুর থেকে পায়ে হেঁটে ঢাকায় ইজতেমা মাঠে পৌঁছান গত 26 জানুয়ারি। বিশাল এই গণজামায়াতের প্রতি ভালোবাসার কারণেই এমন মেহনত করতে গিয়ে ফুলে গেছে তার পা, ফোসকা পড়েছে শরীরের নানা স্থানে। রব্বুল আলামিন তৌফিক দান করেন। ভালো যোগাযোগ ব্যবস্থা থাকা সত্ত্বেও পায়ে হেঁটে কেন ইজতেমা মাঠে, এমন প্রশ্নের উত্তরে জানালেন, মসজিদ করতে চান নিজ গ্রামে, তাই সৃষ্টিকর্তাকে রাজি খুশি করার জন্যই দিনের পথে তার এই মেহনত। আমার মূলত উদ্দেশ্য মসজিদ করার জন্য। মনে করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমি খুশি করতে পারি, হয়তো আমি মসজিদটা করতে পারবো। রাজনের মতো দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার মুসল্লি এখন টঙ্গীর তুরাগ তীরে। মূল ময়দান তো বটেই, আশপাশের বিভিন্ন রাস্তায় ফুটপাতে ইতোমধ্যে অবস্থান নিয়েছেন ধর্মপ্রাণ মানুষ। বিভিন্ন ক্ষেত্রেই ছোট দলে ভাগ হয়ে এখনই দাওয়াতি সফরের জন্য নিয়ত করছেন অনেকে। এছাড়া নিজ দায়িত্বে আত্মশুদ্ধির জন্য নানা ধরনের আমলে ব্যস্ত আগতরা। আত্মশুদ্ধি, ইসলাহে নফস কার কতটুকু হয়, এটা হলো মুজাহাদার উপরে, ইমানের মুজাহাদার উপরে এটা ডিপেন্ডেন্ট। তো এই জন্য ওইটার ব্যাপারেই কথা হয় আর কি। তো এখানে আসে মূলত নিজের অন্তরকে পরিষ্কার করার জন্য, আত্মার শুদ্ধির জন্য। এখানে আসছি মূলত একটু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এদিকে ময়দানের উত্তরের কামারপাড়া সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন। নির্দেশ দেওয়া হয়েছে ফ্লাইওভার ব্যবহারের। আমরা এই বছর কামারপাড়া স্টেশন রোডে যানবাহন যাতায়াত আজ থেকে বন্ধ করে দেবো, বিকালবেলা থেকে বন্ধ হয়ে যাবে সম্পূর্ণ। এখানে চেকপোস্ট পড়বে, কোনো গাড়ি যানবাহন চলবে না। বিদেশি মেহমান ছাড়া অন্য কোনো যারা মুসল্লি পরিবহনকারী তারাও এই গেটে আর ঢুকতে পারবে না আজকে বিকাল থেকে। এটা আপনারা নিশ্চিত করবেন যারা ডিউটিতে থাকবেন। ইজতেমা মাঠে এসে ধর্মমন্ত্রী জানান, তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেই কেবলমাত্র মাওলানা সাদ সাহেবকে দেশে আনার ব্যাপারে চিন্তা ভাবনা করা যেতে পারে। আমরা এখনই কোনো চিন্তা করছি না, কারণ আমাদের দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ার পরে নিয়ে আসতে সম্মানের সাথে ওনাকে আনা সম্ভব।
আর বিশৃঙ্খলার মধ্যে যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি আসার কারণে সেটাও একটা বিষয়। এই জন্য এগুলো এখনো পর্যবেক্ষণ চলছে আমাদের। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 57তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আত্মার পরিশুদ্ধির মাধ্যমে সমাজ সংস্কার আর সৃষ্টিকর্তাকে রাজি খুশির জন্যই এখানে হাজার হাজার মুসল্লি নির্দিষ্ট সময়ের আগেই সমবেত হয়েছেন। আগতরা বলছেন তাদের একমাত্র উদ্দেশ্য পরকালীন মুক্তি। বিশ্ব ইজতেমা মাঠ থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে আছেন রিপোর্টার তোহা খান তামিম, তার সঙ্গে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তামিমের কাছে। গাজীপুরের কিছুক্ষণ আগেও কিন্তু বেশ রৌদ্রোজ্জ্বল ঝকমকে আকাশ ছিল, পরিবেশ ছিল ঝলমলে, কিন্তু এই মুহূর্তে কিছুটা কুয়াশাচ্ছন্ন রোদ উবে গিয়ে আসলে বিরাজ করছে। যদিও এ ব্যাপারে মুসল্লিদের মনের মধ্যে কিন্তু কোনো কষ্ট নেই কিংবা কোনো যেই মন খারাপের যে ব্যাপারটি সেটি কিন্তু নেই। শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্যই কিন্তু তারা এই যে ত্যাগ, সেই ত্যাগ স্বীকার করছেন। আমরা একটু দেখাতে চাই, আমি একটু আমার পেছনে জোহরের নামাজ কিছুক্ষণ আগে আদায় করেছেন মুসল্লিরা এবং নামাজ আদায়ের পরে এখন আসলে বয়ান চলছে। যদিও বলা যায় যে আজকে বাদ ফজর মাওলানা আহমদ লাটের যে বক্তব্য, সেই বক্তব্যের পরে কিন্তু ইজতেমার যে কার্যক্রম সেটি আসলে শুরু হয়ে যায়। আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে টঙ্গীর তুরাগ তীরে কিন্তু মানুষের ঢল নেমেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটে, পাশাপাশি বিদেশ থেকেও বিদেশি যা মেহমানরা রয়েছেন, অতিথিরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই এখানে চলে এসেছেন। বলা যায় যে হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের যে সমাগম সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং প্রতি নামাজের পরেই যে বয়ান, প্রতি নামাজের পরেই যে নসিহতপূর্ণ বক্তব্য সেটি আসলে চলছে। তো এই মুহূর্তে আসলে জোহরের নামাজের পরে যে বয়ান, সেই বয়ান চলছে, আর কিছুক্ষণ পরে যে দুপুরের খাবারের বিরতি সেটি আসলে দেয়া হবে। এবং মূলত এখন এই মুহূর্তে যে বয়ান, সেই দিনই বয়ানের মধ্যে আসলে তার নিজের জীবন কেমন হবে, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন কেমন হবে সেটি নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং সেই অনুযায়ী আমল চলছে। এই মুহূর্তে আমি একটু যুক্ত করতে চাই আমাদের সহকর্মী রাজিবুল হাসান, তিনি আমাদের গাজীপুর প্রতিনিধি এবং তিনি গত কয়েকদিন ধরে আমার সাথে এই যে বিশ্ব ইজতেমার নিউজ সেটি আসলে সংগ্রহ করছেন। আমি একটু জানতে চাই, লক্ষ লক্ষ মানুষের সমাগম রাজীব ইতিমধ্যে হয়ে গিয়েছে, সঙ্গত কারণে এর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আসলে খুব প্রশ্ন হয়ে দাঁড়ায় বা এটি একটি বড় বিষয় হয়ে দাঁড়ায়। আপনার কাছে নিরাপত্তা নিয়ে কি তথ্য আছে? পাশাপাশি আজকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কিন্তু কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সাথে, তিনি কি জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে আপনি আমাদেরকে জানাবেন। 160 একরের যে ময়দানের আশপাশের যে এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। আমরা যেটি পুলিশের মাধ্যমে জেনেছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে, সেটি হচ্ছে 4 স্তরের নিরাপত্তার বলয়ে রাখা হয়েছে এই ময়দানটি। এবং বলা হয়ে থাকে যে তথ্যটি জানা দরকার যারা এই ময়দানে আসবেন। কামারপাড়া যে সড়কটি রয়েছে, অর্থাৎ টঙ্গী স্টেশন রোড থেকে কামারপাড়া, এই সড়কটি টোটালি যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে সাধারণ মানুষ যারা আসবে তাদের জন্য বন্ধ করে দিচ্ছে, তবে মুসল্লিদের গাড়ি আসতে পারবে। এছাড়া যারা ঢাকা থেকে ময়মনসিংহ কিংবা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ব্যবহার করবেন তাদেরকে কিন্তু নিচের অংশ দিয়ে চলাচল না করতে বলা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে, বলা হয়েছে ফ্লাইওভার ব্যবহার করার জন্য। ধন্যবাদ রাজীব, আপনাকে ধন্যবাদ। আমরা বেশ কিছু তথ্য জানছিলাম সহকর্মী রাজিবুল হাসানের কাছে এবং বলা হচ্ছে যে এই যে বিশ্ব ইজতেমা আগামীকাল, যদিও কাগজে কলমে আগামীকাল বাদ ফজরের নামাজের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরুর কথা থাকলো, কিন্তু এখনই শুরু হয়ে গিয়েছে এবং এখন আসলে যে বয়ান, নসিহত পূর্ণ বক্তব্য সেটি আসলে চলছে। তো এই ছিল টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে আমার হাতে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীর তুরাগ তীরে। অন্য প্রসঙ্গ, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে হেয় করতে দেশ বিদেশে ডক্টর ইউনূসের মামলা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার। ডক্টর ইউনূসকে কোনো হয়রানি করা হচ্ছে না বলেও জানান মন্ত্রী। গত 10 বছর আইন মন্ত্রণালয় সামলানো আনিসুল হক এবারও দায়িত্ব পেয়েছেন আইনের। দায়িত্ব নিয়ে মন্ত্রণালয়ের প্রথম সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার মুখোমুখি হন গণমাধ্যমের। সংবাদ সম্মেলনের শুরুতেই ডক্টর ইউনূস প্রসঙ্গে কথা বলেন মন্ত্রী। ক্ষোভের সঙ্গে জানান, নোবেলজয়ী ইউনূসের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা নিয়ে দেশে এবং দেশের বাইরে বাংলাদেশকে হেয় করার চক্রান্ত হচ্ছে। বাংলাদেশের আদালত, বাংলাদেশের বিচার বিভাগ এবং সর্বোপরি বাংলাদেশের মর্যাদা এবং বাংলাদেশের গণতন্ত্র এবং ন্যায় বিচারের যে ধারাবাহিকতা সেটাকে ক্ষুণ্ণ করার জন্য
একটা মামলাকে কেন্দ্র করে কিছু অপপ্রচার হচ্ছে, দেশের মর্যাদা হেয় করার একটা প্রচেষ্টা চলে, তখন আমরা নিশ্চুপ থাকতে পারি না। সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূসের মামলাগুলোর পটভূমি তুলে ধরেন আইনমন্ত্রী। বলেন, সরকার কোনোভাবেই ডক্টর ইউনূসকে হয়রানি করছে না, যা হয়েছে বা হচ্ছে তার সবই আইন মেনেই হচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী। এই যে শ্রমিকের অধিকার থেকে শ্রমিকরা বঞ্চিত হয়েছিল এবং শ্রমিকের প্রাপ্যতা থেকে তারা ন্যায্য প্রাপ্য পাচ্ছিল না, এটা কিন্তু সকল পক্ষ স্বীকার করেছে। সম্প্রতি শতাধিক নোবেলজয়ী ডক্টর ইউনূসের পক্ষে অবস্থান নিয়ে খোলা চিঠি লেখেন প্রধানমন্ত্রীর কাছে। এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন, কিন্তু যা ছড়ানো হচ্ছে তা মিথ্যে। লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালে যে মামলা দায়ের করা হয়েছে, মানে রায়ের বিরুদ্ধে যে আপিল দায়ের করা হয়েছে, সেটা তো আর ক্লোজ ডোর হবে না, সেটা সকলেই দেখতে পারবেন। আপনারাও যেমন দেখতে পারবেন, বিদেশ থেকে যদি লোক আসে তারাও দেখতে পারবে, এর মধ্যে তো আমরা কোনো বাধা দিব না। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা প্রতিষ্ঠান 2021 সালে ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় 6 মাসের কারাদণ্ড হয় তার। এখন চলছে আপিলের প্রক্রিয়া। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ইতালীয় নাগরিক তাবেল্লা সিজার হত্যাসহ অনেকগুলো ফৌজদারি মামলার আসামি ঢাকা উত্তর বিএনপির সাবেক সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর এম এ কাইয়ুম 2015 সাল থেকে প্রতারণার আশ্রয় নিয়ে ইউএনএইচসিআরের তালিকাভুক্ত শরণার্থী হিসেবে মালয়েশিয়ায় ব্যবসা করছেন। এ অবস্থায় অবৈধভাবে অবস্থানের কারণে পুলিশ আটক করলেও কুয়ালালামপুর হাইকোর্টে চলা মামলার কারণে বাংলাদেশে ফেরত না পাঠানোর কথা জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। বিএনপি জামায়াতের শাসনামলে মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানান একসময়ের ঢাকা উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম। ছিলেন ওয়ার্ড কাউন্সিলরও। দীর্ঘদিন ধরেই সপরিবারে দেশটিতে অবস্থান করছেন তিনি। আবাসন ব্যবসা ছাড়াও মালয়েশিয়ায় তার বহু ব্যবসা আছে। তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর 2015 সাল থেকেই প্রতারণার আশ্রয় নিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তালিকাভুক্ত শরণার্থী হিসাবে মালয়েশিয়ায় অবস্থান শুরু করেন কাইয়ুম। দেশটিতে থেকেই বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা সহ নানা অপতৎপরতা চালাতেন তিনি। ইতালীয় নাগরিক তাবেল্লা সিজার হত্যা সহ অনেকগুলো ফৌজদারি মামলার আসামিও কাইয়ুম। মালয়েশিয়ায় বসেও বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে গিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্তের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই অবস্থায় 2023 সালের নভেম্বরে বাংলাদেশি পাসপোর্ট বাতিল করা হয় কাইয়ুমের। এরপর থেকেই মালয়েশিয়ায় অবৈধ হয়ে যান তিনি। গত 12 জানুয়ারি অবৈধভাবে অবস্থানের কারণে অভিবাসন আইনের আওতায় তাকে আটক করে স্থানীয় আমপাং থানার পুলিশ। অবশ্য মালয়েশিয়ার ইমিগ্রেশন ক্যাম্পে থাকা 63 বছরের কাইয়ুমকে আদালতে চলমান মামলার কারণে কুয়ালালামপুর হাইকোর্টকে বাংলাদেশে ফেরত না পাঠানোর কথা জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। প্রহসনের নির্বাচন শেষে এবার বিরোধী দল দমনের অপচেষ্টা করছে সরকার, এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন শেষ রক্ষা হবে না ক্ষমতাসীনদের। তবে আওয়ামী লীগ বলছে নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র করছে বিরোধীরাই। বাধা উপেক্ষা করে উন্নয়ন কাজ চালিয়ে যাবে সরকার। প্রধানমন্ত্রীর পদত্যাগ আর সংসদ ভেঙে পুনরায় ভোটের দাবিতে রাজপথে সরব বিএনপি ও সমমনা দলগুলো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি। মানববন্ধনে দলের সাংগঠনিক সম্পাদক অভিযোগ করেন, একতরফা নির্বাচন শেষে ক্ষমতাসীনদের টার্গেট বিএনপি নেতারা। বিরোধী মত দমন করতে লাগাতার গ্রেফতার ও নির্যাতন চলছে। ক্ষমতাসীনদের হুঁশিয়ারি করে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, হামলা মামলা করে বিএনপিকে ঘরে বসিয়ে রাখা যাবে না। কালো পতাকা মিছিল করতে দেওয়া হবে না, অনুমতি নাই। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে অনুমতির দরকার কি? বিএনপি সমমনা দলের সংগ্রাম অব্যাহত থাকবে। জেল জুলুমি দিয়ে, মামলা দিয়ে আপনি বিএনপিকে ঘরে বসিয়ে রাখতে পারবেন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে বিএনপি এখন ষড়যন্ত্র করছে। কিছু রাজনৈতিক দল আছে যারা গলাবাজি করে, যারা বড় বড় কথা বলে, যারা গণতন্ত্রকে হত্যা করতে চায়, যারা আবার স্বাধীনতাকে বিবর্ণ করতে চায়। সেই বিএনপি নামক দলটি
নির্বাচনকে ব্যর্থ করতে চেয়েছিল, কিন্তু সেই নির্বাচনকে ব্যর্থ করতে পারে নাই। বিএনপি নেতাদের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিরোধী দল দমন নয়, চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেই কাজ করছে সরকার। তাদের বিদায় ঘণ্টা লাল কার্ড দেখিয়ে দিয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রাখাইনে চেকপোস্ট দখলে নিতে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই চলছে। তাদের গোলাগুলির শব্দে আতঙ্ক বিরাজ করছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমরু সীমান্তের বাসিন্দাদের মাঝে। এ অবস্থায় প্রয়োজন হলে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। মিয়ানমারের চলমান সংঘাতের মধ্যে দেশটিতে কিন্তু জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। মূলত 2021 সালে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে দেশটির শাসন ক্ষমতা নেয় সে দেশের সেনাবাহিনী। এরপর থেকেই কিন্তু সংঘাত সৃষ্টি হয় এবং বিভিন্ন জায়গায় বিদ্রোহীদের সাথে কিন্তু তাদের সংঘর্ষ চলে এবং বিদ্রোহীরা কিন্তু বিভিন্ন এলাকা ইতিমধ্যে দখল করে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমদুম তিমরু সীমান্তেও কিন্তু এই সংঘাত চলমান রয়েছে, কারণ সেখানে সীমান্ত এলাকায় জান্তা বাহিনীর কয়েকটি বিওপি চেকপোস্ট রয়েছে। সেই চেকপোস্টগুলি দখলের জন্য কিন্তু বিদ্রোহীরা সেখানে বারবার আক্রমণ চালাচ্ছে এবং তাদের ছোড়া গুলি, মর্টার শেল, রকেট লঞ্চার কিন্তু আমাদের বাংলাদেশের অভ্যন্তরে এসেও পড়েছে। স্থানীয়রা সেটি কুড়িয়ে পেয়েছে তাদের বাগানে কিংবা বাড়ির উঠোনে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে দিনের বেলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর থেকে কিন্তু সেখানে বিকট শব্দে আকাশ ভারী হয়ে ওঠে এবং রাতের বেলা কিন্তু প্রচুর গোলাগুলির ঘটনা ঘটে। তখন তারা কিন্তু আতঙ্কের মধ্যে থাকে, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে তারা বাড়িঘরের মধ্যে অবস্থান করে, তারা কিন্তু বাসা বাড়ি থেকেও বের হয় না। তো এই কারণে কিন্তু চলমান ঘটনা না থামার কারণে এই আতঙ্ক কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আজ সকালেও কিন্তু সেখানে থেমে থেমে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছে, ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত তারা কিন্তু মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির আওয়াজ শুনতে পায়। সীমানা পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার গিয়েছিলেন। তারা আশ্বস্ত করেছেন যে পরিস্থিতি যদি অবনতি হয় তাহলে কিন্তু সীমান্ত এলাকা থেকে যেসব বাসিন্দারা রয়েছে তাদেরকে কিন্তু নিরাপদে সরিয়ে নেওয়া হবে। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। এদিকে বিদ্রোহীদের সঙ্গে তীব্র লড়াইয়ের মধ্যেই ক্ষমতা ধরে রাখতে মিয়ানমারের জান্তা সরকার আরও 6 মাস বাড়ালো জরুরি অবস্থার মেয়াদ। সামরিক অভ্যুত্থানের 3 বছর পূর্তির আগের দিন এ ঘোষণা দেন জান্তা প্রধান। এ অবস্থায় দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। 2021 সালের 1 ফেব্রুয়ারি ভোরে এক সেনা অভ্যুত্থানে শান্তিতে নোবেলজয়ী অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন মিন হং লাইং। এরপর 3 বছর পেরিয়ে গেছে। দীর্ঘ এই সময়ের মধ্যে এখন সবচেয়ে বেশি বেকায়দায় রয়েছেন জান্তা প্রধান। ক্ষমতা দখলের পরপরই ব্যাপক জন অসন্তোষের মুখে পড়ে জান্তা সরকার। তবে মিন হং লাইং কঠোর হাতে তা দমন করেন। বিরোধীদের দমনে জান্তার অভিযানে কয়েকশো মানুষ নিহত হয়েছেন। তবে গত অক্টোবরে বিভিন্ন রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো জোট বেঁধে জান্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করলে একের পর এক এলাকার নিয়ন্ত্রণ হারানোয় হালাইংয়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো গত 3 মাসে জান্তা বাহিনীকে হটিয়ে মিয়ানমারের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এই সময়ের মধ্যে বিদ্রোহীদের কাছে অন্তত 35টি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সেনারা। বেইজিং এর মধ্যস্থতায় চীন সীমান্তে সংঘর্ষ বন্ধ হলেও দেশের অন্যান্য অংশে বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছে। প্রায় প্রতিদিনই বিদ্রোহীরা বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে এক হয়ে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে সুচির দলের নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত জাতীয় ঐকমত্যের সরকার এনইউজি। বুধবার এক বিবৃতিতে এনইউজি জানায় 6 শর্তে সামরিক জান্তার সঙ্গে আলোচনায় বসতে রাজি তারা। এর মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনীকে বেসামরিক সরকারের নিয়ন্ত্রণে আনা ও রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ বন্ধ করা। এরই মধ্যে দেশটিতে জারি থাকা জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে জান্তা সরকার। সামরিক অভ্যুত্থানের 3 বছর পূর্তির আগ দিয়ে জরুরি অবস্থার মেয়াদ নতুন করে বাড়ানো হলো। এদিকে মিয়ানমারের ওপর আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। অবকাঠামো উন্নয়ন অনেকটাই বদলে দিয়েছে দেশকে, তবে স্বপ্ন দেখিয়েও অনেক প্রকল্প এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার রাশিদ বাপ্পি। বাপ্পি, শুরুতেই স্বাগত জানাচ্ছি। এর আগে আপনি আমাদেরকে বিভিন্ন ধরনের সুখবর দিয়েছেন। বিশেষ করে আমরা দেখেছি মেট্রো রেল যখন উদ্বোধন হয়েছে, পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্প যেগুলো উদ্বোধন হয়েছে, এখন এই পর্যায়ে এসে আমাদের আসলে হতাশার কথা শুনতে হচ্ছে কেন?
ইরান, আপনি যেমনটা বলেছেন যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সেটি অস্বীকার করার কোনো উপায় নেই। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু প্রকল্প গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, আপনি যেমনটা বললেন। এখন আপনি আসলে কি শুনতে চান? আপনি কি? আমরা তো সবসময় সুখবর দিয়েই শুরু করি। আসলে এই নাগরিক জীবনে আমাদের প্রতিদিন যে পরিমাণ যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে, আসলে হতাশার খবরটাই কিন্তু মানুষ আগে এখন জানতে যে আসলে হতাশার কি। আসলে আমাদের হাতে দুটি তথ্যই রয়েছে, আজ একটি হতাশার কথাও আছে, আশার বাণীও রয়েছে। আমরা শুরুতে হতাশার যে খবরটি রয়েছে সেটি দিয়ে কথা বলতে চাই। আরও একটা বছর পেরিয়ে গেল, সহসাই মুক্তি মিলছে না বিআরটি প্রকল্পের দুর্ভোগ থেকে। সড়কের কাজ ৮০% শেষ হলেও জুনের আগে সুফল মিলবে না। পাশাপাশি গাড়ি কেনার যে বিষয়টি সেটিও কিন্তু থমকে আছে। এ নিয়ে সহকর্মী রাশেদ দেমনের একটি প্রতিবেদন আছে, সেটি দেখে নেব, তারপরে আলোচনায় ফিরব। দিন যায় বছর যায়, একে একে সমসাময়িক সব প্রকল্প আলোর মুখ দেখলেও আধারেই রয়ে গেছে বিআরটি। ধীরে ধীরে এখন এগিয়েছে ৮০% কাজ, তবুও সুফল মিলছে কই। গাজীপুর চৌরাস্তা থেকে শহরে ঢোকার পথটা তৈরি হলেও ময়মনসিংহ যেতে উড়াল পথের যে অংশ ব্যবহার করা হবে তা এখনও ঢের বাকি। তাই গুরুত্বপূর্ণ এই মোড়ে দীর্ঘশ্বাস আরও দীর্ঘ হচ্ছে সেটা নিশ্চিত। এই পথ ধরে টঙ্গীর দিকে এগিয়ে গেলে উপরে কিছুটা স্বস্তি মিললেও নিচের সড়কে এখনও অনেক জায়গায় বেহাল দশা। টঙ্গী মোড়েও থিতু হয়ে আছে দুর্ভোগ। এই দফায় এসে কর্তৃপক্ষ বলছে আরও ৬ মাস লাগবে এই পথে চলাচল নির্বিঘ্ন করতে। টোটাল রাস্তার মার্চ এপ্রিলের মধ্যে আমার স্টেশনগুলি বাদে আর ওই ঢাকামুখী ফ্লাইওভার যেটা ময়মনসিংহের এইটা বাদে আর বাকি কাজ শেষ হয়ে যাবে। স্টেশনগুলিতে একটু সময় লাগবে। আমরা তো রাস্তা চালু রেখেই কাজ করে যাচ্ছি, তারপরেও ফুল ৮ লেন ফুল কমপ্লিটভাবে আমরা আনুষ্ঠানিকভাবে ওপেন করে দিতে পারবো ২২ জুন। সেক্ষেত্রে বিআরটির নিজস্ব পরিবহনের খবর কি? ব্যবস্থাপনা পরিচালক জানালেন, প্রথম দফায় বাদের পর এখনও শুরু হয়নি বাস ক্রয়ের প্রক্রিয়া। তাই নতুন করে পরিকল্পনা আছে বিআরটি লেনেই সাধারণ গাড়ি চলাচলের ব্যবস্থার। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে দীর্ঘদিনের এই যন্ত্রণা সহ্য করে বিআরটি দিয়ে কি পাচ্ছে সাধারণ মানুষ? সরে আসি নাই, ওটা তো যদি আমার ওইটা বাস্তবায়নে একটু যদি দেরি হয় সেক্ষেত্রে আমরা বিআরটি করিডোরটার সুবিধাটা যাতে নিতে পারি সেজন্য আমরা আদার দেন বিআরটি অন্য ভেহিকেলকে ওভার দি টাইম বিং আমরা সুবিধাটা দেব, রাস্তার পুরো সুবিধাটা নেয়ার জন্য। এত টাকা খরচ করে সরকার রাস্তা বানিয়ে রাখছে, সেটা আইডেল ফেলে রেখে এটা তো কোনো যুক্তিতে সাপোর্ট করা যায় না। এখনও দিনে দুপুরে রাস্তা বন্ধ করে প্রকল্পের কাজ চলে, সড়ক জুড়ে তৈরি হয় দীর্ঘ যানজট। বিআরটি প্রকল্পের সুফল নয়, এখন এর অভিশাপ থেকে অন্তত মুক্তি পেতে যাচ্ছেন নগরবাসী। সেক্ষেত্রে যদিও কর্তৃপক্ষ নতুন করে শোনাচ্ছেন আশার বাণী, তবে তাতে ভুলতে নারাজ সাধারণ মানুষ। বলছেন কচ্ছপের গতিতে চলতে থাকা এই প্রকল্পের কাজ যেন এক নিশ্চিত অনিশ্চয়তা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ইরান, প্রতিবেদনটি দেখছিলেন। বাপি, আমরা যদি একেবারে ছোট করে আসলে জানতে চাই যে মেট্রো রেলের মাধ্যমে কিন্তু আমরা অনেক মানুষ সুফল পাচ্ছে, কিন্তু এই বিআরটি প্রকল্প আসলে ঠিক কি কি কারণে অভিশাপ, আসলে এটির সমস্যাটা কোথায়? ইরান, বাংলাদেশের বিআরটি প্রকল্পের আগে আমি একটু বহির্বিশ্বের খবর জানাই। সেটি হচ্ছে বিআরটি প্রকল্প প্রথম শুরু হয় ৫০ বছর আগে ব্রাজিলে। ইরান, যেটি কাজ শেষ করতে সময় লেগেছিল মাত্র ৪ বছর। আর সেখানে এসে আপনি দেখেন বাংলাদেশের বিআরটি প্রকল্প যেটি ২০১৭ সালে শুরু হয়েছে, বেশি সময় কিন্তু পার হয়ে যাচ্ছে, এখনো চলছে এবং কবে শেষ হবে সেটি নিয়ে কিন্তু সন্দিহান। পাশাপাশি বাস কেনার যে বিষয়টি, সেই পরিবহন যে বিশেষায়িত বাসটি চলবে সেটি নিয়েও কিন্তু একটি সংকট তৈরি হয়েছে, অর্থাৎ মহা সংকটে পড়েছে এবং সাধারণ মানুষের কাছে সেটি কিন্তু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আর আপনি যে বিষয়টি বললেন যে বিআরটি কেন অভিশাপ, সেটি যদি দেখতে হয় সেক্ষেত্রে আমাদের কাছে যে তথ্য আছে, আমরা দেখতে পাচ্ছি বছরের পর বছর অর্থ সংকটে 2 চাইনিজ ঠিকাদার, এখানেও কিন্তু একটি বিষয় রয়েছে। প্রচলিত বা বর্তমান যে বাজার ছিল সেই বাজারের থেকে অনেক কম মূল্যের কিন্তু এই দরপত্রটি কিনেছিল 2টি চাইনিজ প্রতিষ্ঠান এবং সেটি কিন্তু গলার কাটা হয়েছে তারা কিন্তু সেই কাজটি শিকড়ে এগুতে পারেনি। স্থানীয় সাপ্লাইয়ার থেকে বাকিতে কাঁচামাল সংগ্রহ, এনারা একবার ভাবেন যে বাকিতে কাঁচামাল সংগ্রহ করে এত বড় একটি প্রকল্প তৈরি করার দুঃসাহস দেখানো হচ্ছে। সুতরাং এটি যে বারবার হোঁচট খাবে সেটি তো
বোঝাই যায়। পাশাপাশি মূল লক্ষ্য থেকে অনেক দূর সরে যাচ্ছে প্রকল্প। গাজীপুর চৌরাস্তায় কাজ বাকি অনেক, এবং বিআরটি প্রকল্পের যে বিষয়টি আমি বললাম যে বাসের যে বিষয়টি, সেটি নিয়েও কিন্তু বড় সংকট তৈরি হয়েছে। আপনি জানেন যে বিআরটি প্রকল্পের যে সড়ক রয়েছে সেই সড়কের মাঝে কিন্তু স্টেশন, এক্ষেত্রে কিন্তু বাস থেকে ওঠানামার যে বিষয়টি সেটি কিন্তু ডান পাশ থেকে হবে। সামগ্রিকভাবে যদি দর্শকদের এই বিআরটি প্রকল্প পুরোটা যদি আপনি বুঝিয়ে দিতে পারেন যে আসলে এত সময় লাগলো কেন, এই প্রকল্পটা কি অনেক বড়, আমরা আসলে এক নজরে কি দর্শক একটু দেখাতে পারি যে আসলে ঠিক কত বড় সময় লাগার কথা আসলে? আমরা একটু যদি পুরো প্রকল্পটি এক নজরে দেখি, বাস র্যাপিড ট্রানজিট লিমিটেড, সেটির পথ 22 কিলোমিটার, নেটওয়ার্ক হচ্ছে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত, স্টেশন 25টি, চলবে বিশেষায়িত দ্রুত গতির বাস। এটি কিন্তু গুরুত্বপূর্ণ যে বিশেষায়িত দ্রুত গতির বাস। এখন যে বিষয়টি আপনি একটু আগে বলছিলাম যে বিশেষায়িত বাস চলবে, যে বাসের হচ্ছে ডান পাশ দিয়ে ওঠানামার সুযোগ থাকবে, সেই বাস কিন্তু বাংলাদেশে নেই। অর্থাৎ এই বাস কিন্তু অর্ডার দিয়ে তৈরি করে এখানে আনতে হবে, এবং এই বাস কেনা নিয়েও কিন্তু নানা ধরনের সংকট হচ্ছে। এবং এখন পর্যায়ে এসে যে বিষয়টি বলা হচ্ছে যে এখানে ব্যক্তিগত বাস চলাচল করার সুযোগ দেওয়া হতে পারে যদি বাস কিনতে দেরি হয়। সেক্ষেত্রে ভাবেন একটি বিশেষায়িত সড়ক, সেটি কিন্তু সাধারণ সড়কের মতো যদি ব্যবহার করা হয় তাহলে শুধু তো আসলে এইটি একমাত্র মেগা প্রকল্প না, আরো অসংখ্য মেগা প্রকল্প রয়েছে এবং সেগুলোর কিন্তু অনেকগুলোর উন্নয়ন কাজ কিন্তু শেষ হয়েছে। এ ধরনের আসলে আর কি কি উন্নয়ন প্রকল্প ছিল যেগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে বা কত সময়ের মধ্যে শেষ হয়েছে আমরা একটু দেখতে চাই। সেরকম একটি তুলনামূলক তথ্য আমাদের হাতে আছে, কোন প্রকল্পে কত সময়, সেটি যদি আপনি দেখেন না তাহলে কিন্তু বোঝা যাবে যে কতটা পিছিয়ে আছে বিআরটি প্রকল্প। মেট্রো রেল যেটি কিন্তু 6 বছরে সম্পন্ন হয়েছে, আমরা জানি এটি 2017 সালে কাজ শুরু হয় এবং 2 দফায় উদ্বোধন হয় 2022 এবং 2023 কিন্তু উত্তরা থেকে একদম মতিঝিল পর্যন্ত চালু হয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যেটি কর্ণফুলী নদীর তীরে, সেটি কিন্তু 4 বছরের মধ্যে হয়ে গেছে। পদ্মা সেতু যেটি কাজ শুরু হয়েছিল 2014 সালে এবং আমরা জানি 2022-এর 25 জুন সেটি চালু হয় 8 বছরের মধ্যে, এবং বাস র্যাপিড ট্রানজিট বিআরটি 17 থেকে আসলে এখন পর্যন্ত চলছে, এখনো ঝুলে আছে। কবে শেষ হবে সেটা কিন্তু এখনো। এবং রেল লাইনের যে বিষয়টি বলছিলেন যে মেট্রো রেল কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে এবং এমনকি পদ্মা সেতুর উপর দিয়েও কিন্তু মেট্রো এখন দাপিয়ে বেড়াচ্ছে। ইরান, আমরা যেমনটা বলছিলাম যে একটি হতাশার খবর আছে, একটি আশার খবর আছে। আশার খবর যেটি আছে আমাদের কাছে সেটি হচ্ছে প্রায় শেষ পর্যায়ে পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের যশোর অংশের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। রেল ট্র্যাক বসানো, 3টি রেল স্টেশন নির্মাণের কাজও প্রায় সম্পূর্ণ, অর্থাৎ সেটি কিন্তু আশাবাদের একটি খবর। আমাদের সহকর্মী জুয়েল মৃধার পাঠানো তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে নেব। পদ্মা সেতু চালুর পর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন হয়। সড়ক পথে এখন মাত্র 3.5 ঘন্টায় যশোর থেকে ঢাকায় যাওয়া যায়। চলমান রেল লিঙ্ক প্রকল্পের কাজ শেষ হলে যাত্রা পথে আরও কমবে সময়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে। যশোর অংশে প্রায় 11 কিলোমিটার নতুন রেলপথে রেল ট্র্যাক বসানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। শেষের পথে 3টি রেল স্টেশন নির্মাণের কাজও। রূপ দেওয়ার কাজগুলো অনেক বেশি দ্রুতগতিতে এগিয়ে চলছে। তার পাশাপাশি যশোর সেকশনে আমাদের জামদিয়া আছে, পদ্মবিলা আছে, জাংশন আছে, সিঙ্গিয়া, এগুলো কাজগুলোও খুব দ্রুতগতিতে চলছে। প্রকল্পের কাজ 80% শেষ হয়েছে। চলতি বছরের জুনের মধ্যেই বাকি অংশের কাজ শেষ হবে বলে আশা সংশ্লিষ্টদের। ব্লাস্ট ফিলিং চলতেছে, রেল ড্রিলিং অ্যান্ড ফিশ ফ্লেট জয়েন্ট আর ফ্লাশ বার্ট ওয়েল্ডিং, এগুলো হচ্ছে কাজ আমাদের মোটামুটি এখন অ্যালাইনমেন্টটা বাকি থাকবে শুধু। চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের তথ্য মতে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত 162 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণে ব্যয় হচ্ছে 41,000 কোটি টাকা, যার মধ্যে 21,000 কোটি টাকা বিনিয়োগ করছে চীন এবং বাংলাদেশ বিনিয়োগ করছে 20,000 কোটি টাকা। সময় সংবাদ, যশোর। ইরান, আমরা প্রতিবন্ধীটি দেখছিলাম, ঠিক এই মুহূর্তে মাওয়া আছে সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। এই অংশের রেল যোগাযোগের যে অগ্রগতি সেটা নিয়ে একটু জানতে চাই, অর্থাৎ যশোর অংশ। ভাঙা থেকে যশোর পর্যন্ত অংশের ট্রেন চালু হওয়ার মধ্য দিয়ে কিন্তু এই যশোর থেকে রাজধানী ঢাকার রেলপথ 193 কিলোমিটার কিন্তু সেফ হবে। এই যে পথ কমে যাওয়ার কারণে যে দ্রুত সময়ে যে ট্রেন গন্তব্যে পৌঁছবে, এতে কিন্তু শুধু এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে না, এলাকার ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটবে। সে কারণে কিন্তু মানুষের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। প্রকল্প পরিচালক যেটি বলছেন যে তাদের ট্র্যাক লাইন কিন্তু বসে গেছে,
গেছে। এখন কিন্তু এই যে তাদের ট্রায়াল রান এবং অন্যান্য কর্মকাণ্ড সেগুলো নিয়ে কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন। এবং রাজধানী ঢাকা থেকে যে 20টি তাদের রেল স্টেশন রয়েছে তার মধ্যে 14টি নতুন করে করেছেন, সেগুলো কিন্তু এই অপারেশনে নেওয়ার জন্য যত রকমের আধুনিকায়ন অটো সিগন্যালিং সিস্টেম সেগুলো নিয়েও কিন্তু তারা কাজ করছেন। এবং এই পদ্মা সেতু ঘিরে যশোর পর্যন্ত যে 172 কিলোমিটার দীর্ঘ এই পুরো প্রকল্প, সেই প্রকল্প ঘিরে যে দেশের ট্রেনের যে একটি বিশেষ উচ্চতা আরোহণ করছে সেই ব্যাপারে তারা বলছেন যে এখানকার যে রেল দ্রুতগতির রেল লাইন সেটি চালুর পাশাপাশি কিন্তু ট্রান্স এশিয়া রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে এই পদ্মা সেতু কেন্দ্রিক যে ঢাকা যশোর রেল লাইন। এবং এই রেল লাইন ঘিরে কিন্তু কুয়াকাটার সঙ্গে যোগাযোগের পাশাপাশি পায়রা বন্দরের সঙ্গে যুক্ত করারও নানা প্রক্রিয়া চলছে। সেই কারণে কিন্তু সম্ভাবনা হাতছানি দিয়ে ডাকছে। এবং এই অঞ্চলের ট্রেন ঘিরে যে বিভিন্ন রকম উপশহর তৈরি হচ্ছে, এলাকার ব্যবসা বাণিজ্যের গতি বেড়ে গেছে এবং পদ্মা সেতুর যে বহুমুখী সুবিধা সেটি কিন্তু এই অঞ্চলের মানুষ পেতে যাচ্ছে। এবং সে কারণে কিন্তু এই ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত অংশের যে রেল লাইন সেটি চালু করা নিয়ে তারা বেশি গুরুত্ব আরোপ করছেন। এবং তারা বলছেন যে এই ট্রেন লাইনের যে কাজ এই অংশের সেটি কাজও কিন্তু প্রায় 88% অগ্রগতি হয়েছে। এবং রাজধানী ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত অংশের অগ্রগতি কিন্তু 96% বেশি। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের সবশেষ। অনেক ধন্যবাদ উজ্জ্বল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইনান শুনলেন, আশার খবর শোনালেন আমাদের সহকর্মী উজ্জ্বল আসলে বলছিলেন। এবং এই পদ্মা সেতু রেল নেটওয়ার্ক ঘিরে কিন্তু মানুষের মধ্যে যে আশা, বেশ করে অর্থনীতির যে চালিকা শক্তি সেটি বলা হচ্ছে যে আরও অনেক বেশি সচল হবে এবং বিপুল সংখ্যক মানুষের আসলে উপকার ভোগে হবে। এক্ষেত্রে আসলে যদি এই রেল নেটওয়ার্ক পুরো দমে যদি চালু হয়, যদি যশোর অংশের কথা বলি, সেই ক্ষেত্রে আসলে কি কি ধরনের সুবিধা মানুষ পেতে পারে? ইনান, বড় একটি অগ্রগতি তো আমরা দেখছি পদ্মা সেতু হওয়ার মাধ্যমে। পাশাপাশি রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে গেলে একটা আমূল পরিবর্তন আসবে, সেটি তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং মোটা দাগে যে তথ্য আমাদের হাতে আছে সেখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, অমিত সম্ভাবনার হাতছানি দেশের মধ্য দক্ষিণ পশ্চিমাঞ্চলে। এই খবরটি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন নাসিরউদ্দিন উজ্জ্বল। ঘন্টায় 120 কিলোমিটার ব্রডগেজ লাইনে বদলে যাবে অর্থনীতি। ঢাকা যশোর খুলনাকে 212 কিলোমিটার সংক্ষিপ্ত রুটে যোগাযোগ স্থাপন, এটি কিন্তু একটি বড় খবর। কন্টেইনার বহনের গতি ও লোড সীমাবদ্ধতা থেকে মুক্তি মিলবে, অর্থাৎ পরিবহন ব্যবস্থাও কিন্তু অনেক পরিবর্তন আসবে। সম্ভাবনার দুয়ার খুলবে কর্মসংস্থান, পর্যটন শিল্পে, অর্থাৎ কর্মসংস্থান। মানুষ একদম খুব দ্রুত গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসতে পারবে, ঢাকায় বিভিন্ন কাজকর্ম করে চলে যেতে পারবে। পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিন্তু অমিত সম্ভাবনা রয়েছে পর্যটনের, সেই পর্যটনের দ্বার উন্মুক্ত হবে। আসলে বাপ্পি, আপনি যেমনটা বলছিলেন যে হতাশা দিয়ে শুরু করেছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা অনেকগুলো হতাশার পাশাপাশি সুখবরও পাচ্ছি। বেশ করে যে ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আসলে যেভাবে এগিয়ে যাচ্ছে, হয়তোবা এই দু একটি আসলে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, সেটা নিশ্চয়ই এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার আসলে নজর দিবে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা এগুলো আসলে সমাধানগুলো দেখতে পাবো। ধন্যবাদ বাপ্পি আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। স্টুডিওতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি, তিনি জানাচ্ছিলেন উন্নয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে। দুপুর সময় আরও থাকছে বালিশকাণ্ডে দায়ী ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে গাফিলতি ও অনিয়মের প্রমাণ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধসে পড়া ভবনের বিম তৈরিতে ত্রুটি, প্রকৌশলীদের পর্যবেক্ষণ। অপেক্ষা আর অল্প কিছুক্ষণের প্রাণের বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন বিকেলে, এরপরই খুলে দেওয়া হবে মেলা প্রাঙ্গণ। এবার মেলার পরিবেশ আর আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রকাশকরা। প্রস্তুত বাংলা একাডেমি, প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান, অপেক্ষা প্রাণের অমর 21শে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের। মেলায় এবার নতুন 20টি প্রকাশনা সংস্থাকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকাশকরা মনে করছেন গতবারের তুলনায় এবার মেলা জমে উঠবে, পাঠকরা পাবেন চাহিদা অনুযায়ী বই। স্টুডেন্ট অনেক আসছে, এখন উদ্বোধনের আগ মুহূর্ত চলছে, খুব সুন্দর পরিবেশ। ফেব্রুয়ারি মাসটা আমাদের আনন্দের একটি মাস। এই মাসে আমাদের অনেক নতুন লেখকরা বই বাহির করে, এই বইগুলো আমরা কালেকশন করার জন্য বই মেলায় আসি। ফেব্রুয়ারি মাস যেমন ভাষা শহীদের মাস, ফেব্রুয়ারিতে যেমন ফাল্গুনের নতুন বাতাসের ছোঁয়া, প্রেমের স্নিগ্ধতা আসে, তেমন বইমেলার একটা আভাস আমাদেরকে এই বইমেলার কাছে নাচতে চেলেও টেনে নিয়ে আসে, একটা মায়ামোহর কাজ করে বইমেলাতে। স্বপ্নের মেট্রো রেল এবার বইমেলায় নতুন মাত্রা যোগ করেছে, যাতায়াত সহজ হয়, বাড়বে দর্শনার্থীদের সংখ্যা, এমনটাই বলছেন আগতরা। মেট্রো রেল সংলগ্ন স্টেশন যাতায়াতেরও একটা দারুণ উন্মোচন হচ্ছে, সেই হিসেবে পাঠক
অবশ্যই বেশি পাবো বলে আমরা আশাবাদী। ছুটির দিন বাদে প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে অমর একুশে বইমেলা। 16 বছর পর এবার এককভাবে মেলার আয়োজক বাংলা একাডেমি। প্রিয় লেখকের নতুন বই পাওয়ার অপেক্ষা ফুরালো। বছর ঘুরে আবার এলো অমর একুশে বইমেলা। জমে ওঠে প্রাণের মেলা, বাড়ুক লেখক আর পাঠকের সংখ্যা। বইপ্রেমীদের পদচারণে মুখর হোক মেলা প্রাঙ্গণ। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। বালিশকাণ্ডে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশনের গাফিলতি, অনিয়ম ও বিম তৈরির ত্রুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন আবাসিক হলের ছাদ ধসে পড়েছে, এমন পর্যবেক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার। প্রতিবেদনে বলা হয় 30 ফুট উঁচুতে ছাদ ঢালাইয়ের যে ধরনের শাটারিং দরকার ছিল তা করা হয়নি। বিম তৈরির পর শক্ত হতে সপ্তাহখানেক সময় লাগলেও সে সময় নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান, বরং বিম তৈরির একদিনের মাথায় ছাদ ঢালাই দেয়ায় ঘটেছে দুর্ঘটনা। গত মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শহীদ AHM কামরুজ্জামান হলের অডিটোরিয়ামের ছাদ ধসে 9 শ্রমিক আহত হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনেছেন বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী। শিক্ষকের বিচার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছে তার কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতন চেষ্টার অভিযোগ এনেছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সেই শিক্ষকের শাস্তির দাবিতে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার এলাকা রয়েছে সেই শহীদ মিনার এলাকার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। সেক্ষেত্রে তাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রলীগের নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু এই মুহূর্তে শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছেন, এবং যিনি দোষী শিক্ষক রয়েছেন যদি দোষ প্রমাণিত হয় সেক্ষেত্রে তার শাস্তি দাবি করেছেন। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মূলত রসায়ন বিভাগেই এই ঘটনাটি ঘটেছে। যিনি ভুক্তভোগীর ছাত্রী তিনি অভিযোগ করে বলেছেন বিভিন্ন সময় থিসিস পেপারের নাম করে কিন্তু রসায়ন বিভাগের এক অধ্যাপক বারবার বিভিন্নভাবে আসলে শারীরিকভাবে নাজেহাল করার চেষ্টা করেছেন, এবং বিভিন্ন সময় কিন্তু তাদেরকে গোপনে দেখা করতে বলেন বা অন্যান্য নানা বিষয় কিন্তু সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তারই পরিপ্রেক্ষিতে এই বিষয়টি যখন গতকাল জানাজানি হয়, আজকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুরোপুরি আসলে উত্তপ্ত হয়ে উঠেছে। তার কারণ হচ্ছে শিক্ষকের শাস্তির দাবিতে কিন্তু এই আন্দোলন চলছে। সেক্ষেত্রে যারা শিক্ষার্থীরা আছেন তারা বলছেন বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন উপাচার্য বরাবর কিন্তু লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। এছাড়া আজকে আমরা সকাল থেকে দেখেছি রসায়ন বিভাগের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা রসায়ন বিভাগের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে কিন্তু ক্লাস পরীক্ষা বর্জন করে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে, মানববন্ধন করেছে, এবং এই মুহূর্তে কিন্তু শহীদ মিনারের সামনে কিন্তু তারা মানববন্ধন করছে, এবং তারা বলছে যদি শিক্ষক দোষী প্রমাণিত হয় অবিলম্বে কিন্তু দ্রুত বিচার কার্যকর করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে কথা বলেছিলাম, তিনিও বলেছেন তদন্ত রিপোর্ট সাপেক্ষে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বৈশ্বিক সমর্থন হারিয়ে ফেলার কারণে এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চাচ্ছে যুক্তরাজ্য, এমন মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে অংশ নিয়ে তিনি বলেন, পশ্চিমা সমর্থনে ইসরায়েল ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট চাইলে সহজেই সংকটের সমাধান হবে। The reflection of the world toward Palestine has changed from being behind Israel to rallying behind the Palestinian, and that is something the American and the British and the rest of the world doesn't want it to continue, because if we continue to gain support and support and support and support, they will lose ground. They don't want that to happen. They should have been the first country in the world to recognize the Palestinian state, because we all know all this problem that we have today, all the misery that we are in, it was as a result of the British policy. But morality does not exist there. এবার খেলার খবর। জাতীয় দল নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আব্দুর রাজ্জাক। বিসিবি নির্বাচক বলেন, ক্রিকেটারদের বাজে পারফরমেন্সে আশানুরূপ দল গঠন করতে বেগ পেতে হচ্ছে তাদের।
তুলনামূলক কম খারাপ খেলেন এমন খেলোয়াড়দের নিয়েই পরিকল্পনা সাজাতে হচ্ছে সিলেক্টরদের। সিলেট থেকে মাকসুম আলম খানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নওশাদ আহমেদ চৌধুরী। দেখতে হয় কিছু কিছু জায়গায় কে কম খারাপ খেলছে তাকে নিতে হচ্ছে, ভালো দেখে নেওয়ার অনেকগুলো স্পট কিন্তু এরকম হয়। বড় একটা স্টেটমেন্টে দিয়েছেন আব্দুর রাজ্জাক। দেশের ক্রিকেটের সার্বিক চিত্রটা হয়তো ফুটে ওঠে বিসিবি নির্বাচকের এই কথাতেই। দেশের ক্রিকেটের হর্তাকর্তারা অনেক সময়ই দাবি করেন এখন আর অটো চয়েস বলে কিছু নেই। আসলেই কি তাই? ফর্মে না থাকলেও কোনো এক অজানা কারণে কিছু ক্রিকেটারকে বাদ দেওয়ার চিন্তা আগেও করা যেত না, এখনও যায় না। 200-র বেশি রান নিয়ে আসরের সর্বোচ্চ স্কোরার মুশফিকুর রহিম। সবশেষ ম্যাচে 23 বলে 50 হাঁকিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ দেখিয়েছেন টি-20 স্টাইল ব্যাটিং কেমন হয়। এমন হাতে গোনা 2-1 ছাড়া বাকিরা নিজেদের ছায়ায় ঢাকা। বোলিংয়েও বলার মতো পারফরম্যান্স নেই। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ কেউই সেভাবে জ্বলে উঠতে পারেননি। স্পিনারদের মধ্যে শেখ মেহেদি যা একটু পারফর্ম করছেন। এমন অবস্থায় হতাশ হওয়া ছাড়া আর কি বা করার আছে? সবাই এখন খেলার মধ্যে আছে, ধরেন যার জায়গা যাকে চিন্তা করবেন তারাও খেলছে। এখন যদি কেউ বেটার পারফরমেন্স করে বিকল্প না, যে ভালো খেলবে সেই খেলবে। বর্তমান ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবি সিলেক্টর। কিন্তু শুধু প্লেয়ারদের উপর দায় চাপিয়ে কি পার পেতে পারে বোর্ড? শক্তিশালী ইউনিট গড়ে তোলার পরীক্ষায় তাদের মার্কও যে খুব বেশি নয়। কখন সিলেক্টর বলবে তারপর আপনি টিমে খেলবেন। মাকসুম আলম খান, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। একদিন আগেই মুসল্লিদের পদচারণায় মুখর টঙ্গীর ইজতেমা ময়দান। খিত্তায় খিত্তায় অবস্থান। এসেছেন বিদেশি মেহমানও। ব্যাপক উপস্থিতির কারণে আজ ফজরের পর থেকেই চলছে বয়ান। এবং বাংলাদেশের বিচার ব্যবস্থাকে হেয় করতে ডক্টর ইউনূসের মামলা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বললেন, কোনো হয়রানি করছে না সরকার। এই ছিল দুপুর সময়ে। বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী শাইলা রহমান ইমা। ধন্যবাদ ইনান। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।